সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150, কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিএসওসি 101, ইন্ট্রোডাকশন টু সোশিয়োলজি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিএসওসি 101 এর মধ্যে, সেটা হচ্ছে ইউনিট 9। ইউনিট 9 এর কি বিষয়বস্তু রয়েছে? ইউনিট 9 এর বিষয়বস্তু হচ্ছে সামাজিক গোষ্ঠী এবং সম্প্রদায়। সোশিয়োলজির বৃহত্তর প্রেক্ষাপটের মধ্যে কিন্তু এই সামাজিক গোষ্ঠী এবং সম্প্রদায়ের আলোচনা বারবার ঘুরে ফিরে আসে। সেক্ষেত্রে আমাদের উচিত এগুলোর উপরে বিস্তৃত আলোচনা করা এবং এগুলোকে গুরুত্ব প্রদান করা, এবং কিভাবে এগুলো সমাজে প্রাধান্য বিস্তার করছে এবং সামাজিক প্রেক্ষাপটকে প্রভাবিত করছে, কিভাবে মানুষের জীবন এগুলির দ্বারা প্রভাবিত, কেনই বা মানুষ গোষ্ঠী গড়ে তোলে, গোষ্ঠীর কি প্রয়োজনীয়তা রয়েছে, কোথায় গোষ্ঠী সম্প্রদায়ের থেকে আলাদা, কোথায় গোষ্ঠী প্রতিষ্ঠানের থেকে আলাদা, সম্প্রদায় থাকলে তার কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, এরকম বিস্তর ভেরিয়েশনস গুলোকে আমরা আজকে আলোচনা করব এবং বৃহত্তর প্রেক্ষাপটে জানার চেষ্টা করব কিভাবে গোষ্ঠী এবং সম্প্রদায় আমাদের সমাজ কাঠামোর সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে রয়েছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরো এখানে সম্প্রদায় আর একটা হচ্ছে গোষ্ঠী। এই সম্প্রদায় এবং গোষ্ঠী এই দুটো জিনিস দুটো ভিন্ন প্রেক্ষাপটকে চিহ্নিত করে। প্রথমে সম্প্রদায় প্রসঙ্গে আসি। তাহলে সম্প্রদায়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা একটা আন্তঃসম্পর্কের বৃত্ত। আন্তঃসম্পর্ক মানে ইন্টার কানেকশন। কাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক? ব্যক্তির মধ্যেকার আন্তঃসম্পর্ক। গোষ্ঠীর মধ্যেও সে ব্যক্তির মধ্যেকার আন্তঃসম্পর্ক পরিলক্ষিত হয়। তাহলে সম্প্রদায় সবসময় একটা আন্তঃসম্পর্কের বাতাবরণকে তুলে ধরার চেষ্টা করে। ব্যক্তি এবং গোষ্ঠী কিভাবে একে অপরকে প্রভাবিত করছে, অর্থাৎ ব্যক্তির উপরে ভিত্তি করে, বিভিন্ন সম্পর্কের উপরে ভিত্তি করে কিভাবে গোষ্ঠী গড়ে উঠছে, কিভাবে সম্প্রদায় গড়ে উঠছে, এগুলো কিন্তু আমরা দেখব। তাহলে কি পেলাম? সম্প্রদায় হলো একটা আন্তঃসম্পর্কের পরিকাঠামো, যেখানে প্রচুর ভিন্ন ভিন্ন জাতের বর্ণের মানুষ এক জায়গায় একসাথে বসবাস করে। আর কি বলছে? একটা সম্প্রদায়ের সীমার মধ্যে সদস্যরা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষাগত এবং অন্যান্য কার্যকর পরিচালনা করতে পারে। অর্থাৎ একটা ব্যক্তির জীবনের সার্বিক যে পরিকাঠামো, তার সার্বিক যে দিক, সেটা অর্থনৈতিক বলো, রাজনৈতিক বলো, বা ধর্মীয় বা শিক্ষাগত বা অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে তুমি করে থাকো না কেন, এই প্রত্যেকটা জীবনের বাতাবরণ কিন্তু সম্প্রদায়ের পরিকাঠামোর মধ্যেই সম্পন্ন হয়। অর্থাৎ একটা ব্যক্তি যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে বা যার মধ্যে সে বসবাস করে, যেমন ধরো একটা নির্দিষ্ট এরিয়া, এলাকার মধ্যে যদি আমরা বসবাস করি, বা ধরো একটা গ্রামে বসবাস করি, তাহলে সেই গ্রামটা সারা জীবনব্যাপী ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করে। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বৃহত্তর পরিকাঠামো জুড়ে সে সেই গ্রামের একটা অংশ হিসাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে। আর কি বলছে? সম্প্রদায় হলো একটি সামাজিক স্থানের মধ্যে সামাজিক জীবনের সম্পূর্ণ সংগঠন। গ্রাম, উপজাতি, শহর এবং জেলা, এগুলো সবই দেখা একটা সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে কি বলছে? সম্প্রদায় হলো একটি সামাজিক স্থানের মধ্যে সামাজিক জীবনের সম্পূর্ণ সংগঠন। সম্পূর্ণ কেন বলছে? সম্পূর্ণ কথার অর্থ হলো যাতে সার্বিক জীবনটা তার মধ্যে বাস্তবায়িত হয়। একটা শিশুর জন্মগ্রহণ থেকে শুরু করে একটা বয়স্ক ব্যক্তির মৃত্যুবরণ পর্যন্ত, এই যে থ্রু আউট দ্য লাইফ জার্নিটা, তার বড় হওয়া, বেঁচে থাকা এবং বৃদ্ধ হয়ে কোনো এক সময় মারা যাওয়া, এই সার্বিক প্রেক্ষাপটটা সম্পন্ন কোথায় হচ্ছে? এর সম্পন্ন হচ্ছে তার সম্প্রদায়ের মধ্যেই। তাহলে সম্প্রদায় একটা ব্যক্তির সার্বিক জীবনব্যাপী প্রভাব বিস্তার করে। এটা ব্যক্তিকে একটা ফিলিংস দেয়, উই ফিলিংস দেয়, আমরা বোধ দিতে সহায়তা করে। কিন্তু যখন গোষ্ঠীর ক্ষেত্রে বলবো, দেখো গোষ্ঠীর মধ্যেও ব্যক্তির মধ্যেকার আন্তঃসম্পর্ক বা সামাজিক সম্পর্কের বিষয়টি পরিলক্ষিত হয়। তবে তুলনামূলকভাবে গোষ্ঠী সম্প্রদায়ের থেকে ক্ষুদ্র হয়ে থাকে। একটা সম্প্রদায়ের আকার ও পরিধি বৃহৎ হয়, সেখানে গোষ্ঠীর পরিকাঠামো হয় ক্ষুদ্র প্রকৃতির।
সেটা দুজন ব্যক্তিকে নিয়েও গোষ্ঠী হতে পারে বা কোনো 10 জন ব্যক্তিকে নিয়েও গোষ্ঠী হতে পারে। একটা গোষ্ঠী কিন্তু একটা সম্প্রদায়ের মধ্যে অবস্থান করতে পারে, কিন্তু একটা সম্প্রদায় কখনোই গোষ্ঠীর মধ্যে অবস্থান করে না। তুলনামূলকভাবে এটা বলা যেতে পারে যে গোষ্ঠী কিন্তু আকারগত দিক থেকে ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। প্রত্যেকটা গোষ্ঠীও কিন্তু কিছু বিষয়বস্তু বা লক্ষ্যকে বাস্তবায়নের জন্যই গড়ে ওঠে, কিন্তু যে নির্দিষ্ট কিছু লক্ষ্যের বাস্তবায়ন গোষ্ঠীর মধ্যে হয়, কিন্তু বৃহত্তর লক্ষ্য বা বৃহত্তর পরিকাঠামোর বাস্তবায়ন কিন্তু সবসময় সম্প্রদায়ের অভ্যন্তরে হয়ে থাকে। আর কি বলছে, সম্পর্কের সচেতনতা রয়েছে, অর্থাৎ একটা গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছে একটা কিন্তু সচেতনতা বোধ, অর্থাৎ গোষ্ঠী একটি সচেতনতা বোধকে ত্বরান্বিত করে। আমরা যে গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছি, যে গোষ্ঠীর সদস্য রয়েছি, সেই গোষ্ঠী সবসময় একটা সচেতনতার বাতাবরণকে প্রস্ফুটিত করে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সম্প্রদায়ের বৈশিষ্ট্য। একটা সম্প্রদায়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা বলতে পারবো যেটা একটা সম্প্রদায়। তাহলে আমরা একটা বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করি। এখানে বৈশিষ্ট্যগুলো কি বলছে, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট অঞ্চল থাকে, অর্থাৎ সম্প্রদায় অঞ্চল ছাড়া সম্ভব নয়, অর্থাৎ কোনো ভার্চুয়ালি এটা গড়ে উঠছে না, একটা নির্দিষ্ট পেরিফেরি এরিয়া রয়েছে। ধরো একটা গ্রামকে যদি আমরা একটা সম্প্রদায় বলি বা একটা পাড়াকে যদি একটা কমিউনিটি বলি, তাহলে তার কিন্তু একটা এরিয়া রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলগত পরিকাঠামোর মধ্যেই সে অবস্থান করে। তার মানে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে রয়েছে নির্দিষ্ট অঞ্চল। দ্বিতীয়ত কি, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আমরা লক্ষ্য করি আমরা বোধ বা উই ফিলিংস, অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে রয়েছে একটা নিজস্বতা। আমরা বলি না যেটা আমার ফ্যামিলি বা আমার পাড়া, এই যে আমার শব্দটার মধ্যে একটা নিজস্বতা লুকিয়ে আছে, যেটা আমার খুব কাছের, যেটার মধ্যে আমি দীর্ঘ সময় অতিবাহিত করেছি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা আমার শব্দটা ব্যবহার করতে পারি। সুতরাং সম্প্রদায়ের মধ্যে যেহেতু একটা ব্যক্তির সার্বিক জীবন অতিবাহিত হয়, তাই সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি সম্প্রদায়ের মধ্যে রয়েছে একটা আমরা বোধ। 3 নম্বর কি, সমষ্টিগত মানসিকতা। সম্প্রদায়ের মধ্যে রয়েছে একটা সমষ্টিগত মানসিকতা, সমষ্টি, অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায় একে অপরের প্রতি যেন একটা দায়বদ্ধতার পরিকাঠামোয় আবদ্ধ। একটা ব্যক্তির বাস্তবিক বা স্বার্থকেন্দ্রিক চাহিদা পূরণ হয় না, সম্প্রদায়ের অভ্যন্তরে প্রত্যেকটা ব্যক্তির স্বার্থকেন্দ্রিক চাহিদার পরিপূরণ ঘটে সম্প্রদায়ের মধ্যে। একটা সম্প্রদায় একটা ব্যক্তির সার্বিক চাহিদার পরিপূরণ ঘটায়, তার বাসস্থান, তার ফুড, তার জব, তার ফিজিবিলিটি, তার এন্টারটেইনমেন্ট, তার এডুকেশন, পলিটিক্যাল লাইফ, ডিসিশনস মেকিং, প্রত্যেকটাই কিন্তু সম্প্রদায়ের অভ্যন্তরেই বাস্তবায়িত হয়ে থাকে। তাহলে সম্প্রদায়ের মধ্যে যেন কোথাও না কোথাও রয়েছে একটা সমষ্টিগত মানসিকতা। 4 নম্বর রয়েছে সম্প্রদায়ের মধ্যে রয়েছে একটা অভিন্নতা। অভিন্নতা মানে প্রত্যেকটা সম্প্রদায়ে যেন একটা স্বতন্ত্র বাতাবরণকে তৈরি করে। তারা প্রত্যেকেই যেন একে অপরের সাথে একটা সুনির্দিষ্ট সম্পর্কের বাঁধনে আবদ্ধ, অভিন্নতার একটা স্রোত যেন বয়ে গেছে। সুতরাং সম্প্রদায়ের মধ্যে আমরা কি পেলাম, একটা অভিন্নতার চিত্র, যেন প্রত্যেকেই একে অপরের সম্পর্কের বাঁধনগুলোকে যেন চেনে, অর্থাৎ নোন ক্যারেক্টার, নোন ফ্যাক্টর। পাড়ার মুদির দোকানের লোকটাকে পাড়া সবাই চেনে যে তার একটা মুদিখানার দোকান রয়েছে। দেখো 5 নম্বর পয়েন্টটা বলছে স্বাভাবিক এবং অকৃত্রিম, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যেকার জীবনধারা
একটা স্বাভাবিক প্রকৃতির হয়ে থাকে, সচ্ছল। এর মধ্যে কোথাও যেন মেকিপনা নেই, একটা স্বাভাবিক পরিকাঠামো রয়েছে, অকৃত্রিম। অকৃত্রিম তার মানে কি? তার মানে এটা স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠে। কতগুলো মানুষ দীর্ঘদিন ধরে এক জায়গায় বসতি স্থাপন করার ফলে সেই নির্দিষ্ট এলাকা বা পরিকাঠামো বা গ্রাম গড়ে ওঠে। অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে উঠছে, কোনো কৃত্রিম ভাবে গড়ে ওঠে না। সেই জন্য বলছে এটাকে অকৃত্রিম। এটাকে ব্যক্তি তৈরি করে না, এটা ব্যক্তি তার মধ্যে অন্তর্ভুক্ত থাকার দরুন কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে উঠতে শুরু করে। তারপরে কি বলছে? ধারাবাহিক, সর্বব্যাপী এবং সার্বজনীন গোষ্ঠী। সম্প্রদায়ের মধ্যে কি রয়েছে? একটা ধারাবাহিকতা রয়েছে। মানে আজকে হলো, দুদিন পরে গ্রামটা উড়ে গেল বা মুছে গেল, নষ্ট হয়ে গেল, এমন নয় কিন্তু। ধারাবাহিকতার মধ্যে দিয়ে থাকে। একটা সমাজের সম্প্রদায় দীর্ঘদিন ধরে টিকে থাকে। এটা ব্যক্তির জন্মগ্রহণ করবে, মারা যাবে, কিন্তু গ্রামের অস্তিত্বটা অক্ষুণ্ণ থেকে যায়, দীর্ঘ সময় ধরে তার অস্তিত্ব টিকে থাকে। এবং তার মধ্যে কি রয়েছে? তার ধারাবাহিকতা রয়েছে। তার ব্যক্তি জীবন, একটা সম্প্রদায়ের অভ্যন্তরে যেভাবে বড় হয়ে ওঠে, যেভাবে সে বর্ন এন্ড বট আপ হয়, তার মধ্যে একটা সুনির্দিষ্ট ধারাবাহিকতার পরিকাঠামো রয়েছে। সর্বব্যাপী। সর্বব্যাপী মানে এখানে ব্যক্তির উপরে স্বতঃস্ফূর্তভাবে প্রভাব ফেলে। অর্থাৎ একটা ব্যক্তি যখন যে এলাকাতে বসবাস করে, সে যখন স্বতঃস্ফূর্তভাবে বড় হয়ে উঠছে, তখন তার জীবনের সার্বিক ক্ষেত্রেই সম্প্রদায়ের কিন্তু প্রভাবটা রয়েছে। এবং দেখো বলছে সার্বজনীন গোষ্ঠী। সার্বজনীন কেন? কারণ এমন কোন সমাজ নেই যেখানে এটা দেখা যায় না। প্রত্যেকটা সমাজেই কিন্তু সম্প্রদায়ের পরিকাঠামো সার্বিকভাবে পরিলক্ষিত হয়। অর্থাৎ সম্প্রদায়কে সব সমাজেই লক্ষ্য করা যায়, সেটা ইন্ডিয়ান সোসাইটি বলো, সেটা কোনো ইউরোপিয়ান সোসাইটি বলো, বা যে কোনো ট্রাইবাল সোসাইটি বলো, প্রত্যেক সমাজেই সম্প্রদায় বলে পরিকাঠামোটা রয়েছে। আর কি? যে কোনো সম্প্রদায়ের উদ্দেশ্য বৃহৎ হয়ে থাকে। অর্থাৎ এটা একটা ক্ষুদ্র স্বার্থকে নিয়ে চালিত হয় না, এর বৃহত্তর স্বার্থ রয়েছে। অর্থাৎ একটা ব্যক্তির সারা জীবনব্যাপী তার বিকাশ ও বিস্তারকে ত্বরান্বিত করে কমিউনিটি। সেজন্য বলছে উদ্দেশ্য কিন্তু বৃহৎ। একটা সম্প্রদায়, একটা ব্যক্তির সার্বিক জীবন জুড়ে অব্যাহত থাকে, বৃহৎ উদ্দেশ্য রয়েছে। আর কি? সম্প্রদায়ের স্থায়িত্ব সর্বাধিক। স্থায়িত্ব সর্বাধিক মানে একটা সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, সেই জন্যই বলছে স্থায়িত্ব সর্বাধিক। সম্প্রদায় একটি অন্তরঙ্গ এবং স্বয়ং সম্পূর্ণ মানব গোষ্ঠী। অন্তরঙ্গ গোষ্ঠী এবং স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ কেন? একটা সম্প্রদায়ের মধ্যে একটা ব্যক্তি জীবনের সার্বিক পরিকাঠামোর বাস্তবায়ন ঘটে। আর কি? সম্প্রদায়ের কোনো আইনগত স্বীকৃতি নেই। একটা গ্রামীণ পরিকাঠামো, একটা গ্রামীণ জীবনধারা বা একটা এলাকা কিন্তু কখনোই প্রশাসনিক আইন বা কঠোর আইনের মতো করে ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে না। এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে। ব্যক্তি একটা নির্দিষ্ট পরিচয়ের মধ্যে থেকে বড় হয়ে ওঠে। সেখানে কোনো আইনগত জটিলতা বা বাধা নিষেধের চিত্র কিন্তু সেখানে পরিলক্ষিত হয় না। তারপরে দেখো কি বলছে, সম্প্রদায়ের ক্ষেত্রে কতগুলো এলিমেন্টকে আমরা দেখে নেব, উপাদান। তিনটে গুরুত্বপূর্ণ উপাদান আমরা দেখব, উই ফিলিং, রোল ফিলিং আর ডিপেন্ডেন্সি ফিলিং। উই, একটু আগে যেটা বলছি আমরা বোধ, সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা এই কনসেপ্টটাকে ডেভেলপ করতে পারি। আমরা কত বলি না, ধরো কারোর সাথে ঝামেলা লেগে গেছে, আমরা বাচ্চা বয়সে খুব করে থাকতাম, কারোর সঙ্গে ঝামেলা লেগে গেছে, আমরা বলে উঠলাম তুই আয় আমার পাড়ায়, আমি তোকে দেখে নেবো। তাহলে আমার পাড়ায় আসলে আমি তোকে দেখে নেবো। আমার পাড়ায় আসলে কি আমার সঙ্গে প্রচুর লোকজন থাকবে, ঝামেলা করবে? তা কিন্তু নয়। কিন্তু আমার পাড়া আমাকে একটা আমরা বোধ দেবে, একটা শক্তি দেবে, একটা কাজ করার সন্তুষ্টি দেবে, একটা ক্ষমতা দেবে। এই ক্ষমতাটা, এই যে উই ফিলিংস, আমার এই ফিলিংসটা তৈরি হয় কিন্তু সম্প্রদায়ের মধ্যে থাকে। আমরা পরিবারকে
মধ্যে আমরা উইল ফিলিংটা অনেক বেশি আত্মস্থ করি। আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন দেখবে আমরা বলি না, আমরা শেষ মুহূর্তে বাড়িতে যেতে চাই। বাড়ির যেমনই হোক না কেন, বাড়ির পরিকাঠামো, পরিবারের পরিকাঠামো আমাকে যেন শান্তি দেয়। এর মধ্যে একটা বৃহত্তর আমরা বোধ রয়েছে। আর কি? আর বলছি সম্প্রদায়ের মধ্যে রয়েছে রোল ফিলিং, অর্থাৎ দায়িত্ববোধের একটা একটা মানবিকতা বোধ রয়েছে, কাজ করে দেওয়ার মানসিকতা সম্প্রদায়ের মধ্যে রয়েছে। আমরা পরিবারের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। মা কোনো একটা কাজ সন্তানকে দিলে সে ৫০০ বার ভাবে না, সে কিন্তু কাজটা স্বতঃস্ফূর্তভাবেই করে এবং সেটাকে ক্যালকুলেটিভ ওয়েতে ভাবে না, কতটা প্রফিট হবে, কতটা লোকসান হবে, সেভাবে সে কখনোই জাস্টিফাই করে না, স্বতঃস্ফূর্তভাবে। তাহলে রোল ফিলিংস এর মধ্যে একটা একটা সাম্প্রদায়িক পরিকাঠামো সবসময় রয়েছে। আর কি রয়েছে? ডিপেন্ডেন্সি ফিলিং, নির্ভরশীলতার মানদণ্ড। সম্প্রদায়ের প্রতি সে নির্ভরশীল, কারণ এই সম্প্রদায় ব্যক্তি জীবনকে বৃহত্তর প্রেক্ষাপটে সার্বিকভাবে নিয়ন্ত্রণ করবে। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সার্বিক এই যে গতিশীলতা, তার যে জীবনশৈলী, এটা কিন্তু সম্প্রদায়ের মধ্যে থেকেই সম্পন্ন হবে। তাই সম্প্রদায়ের প্রতি একটা নির্ভরশীলতা এবং এই ফিলিংসটা সব সময় কাজ করে। এরপর আমরা দেখে নেব সম্প্রদায় এবং সমিতির মধ্যে কতগুলো পার্থক্যের বাতাবরণ। প্রথম কি বলছে? দেখো, পরিধিগত দিক থেকে সমিতির তুলনায় সম্প্রদায় অনেক বেশি ব্যাপক এবং বিস্তৃত। পরিধিগত দিক থেকে সমিতির তুলনায় সম্প্রদায় অনেক বেশি ব্যাপক। তাহলে যদি পরিধি স্প্যানগত দিক থেকে দেখি, একটা সম্প্রদায়ের আকার অনেক বড়, সেই তুলনায় সমিতির আকার ছোট। ধরো একটা গ্রাম কিন্তু আমরা সম্প্রদায় ধরি, বা একটা এলাকাকে একটা যদি আমরা সম্প্রদায় হিসাবে ধরি, তাহলে তার আন্ডারে অনেক অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে তার আন্ডারে অনেকগুলো অ্যাসোসিয়েশনস এর বাস। সেটা কোনো ক্লাব হতে পারে, সেটা কোনো পুজো মণ্ডপ হতে পারে, সেটা কোনো জিম সেন্টার হতে পারে, সেটা কোনো বয়স্কদের কোনো ক্লাব হতে পারে, বয়স্কদের কোনো সমিতি হতে পারে। এরকম মাল্টিপল বা কোনো ধরো উইমেন এম্পাওয়ারমেন্টের কোনো সমিতি, এরকম প্রচুর প্রচুর সমিতির বাসস্থান বা অবস্থান কোথায় রয়েছে? সম্প্রদায়ের অভ্যন্তরে। তাহলে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এটা বলতেই পারি, পরিধিগত দিক থেকে সম্প্রদায় কিন্তু সমিতির থেকে অনেক বৃহৎ হয়ে থাকে। ২ নম্বর কি বলছে? সম্প্রদায় গড়ে ওঠে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু সমিতি গড়ে ওঠে ডেলিবারেটলি, কৃত্রিমভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে। সম্প্রদায় গড়ে ওঠে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ ব্যক্তি কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা জায়গায় বসবাস করতে করতে, একটা পরিবার বিভিন্ন জায়গায় বসবাস করতে করতে কিন্তু একটা বৃহত্তর গ্রামের চিত্র ফুটে ওঠে বা একটা পাড়া গড়ে ওঠে, স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠছে। কিন্তু সমিতি যখনই বলবো, সমিতি ডেলিবারেটলি গড়ে ওঠে। ধরো একটা জিম সেন্টার গড়ে তুলবো, একটা জিম জিম সেন্টার কিন্তু লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। তার উদ্দেশ্যই হচ্ছে ধরো জিম ফিটনেসকে সামনে রেখে প্রফিট গেইন করা, এবং ধরো মানুষকে সেবা প্রদান করা, ফিটনেস সংক্রান্ত বিষয় বা হেলথ সংক্রান্ত বিষয়ে তার নলেজকে প্রোভাইড করা হবে। তাহলে সমিতি সবসময় কিছু একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে বাস্তবায়িত হয়, কিন্তু সম্প্রদায়ের উদ্দেশ্য কিন্তু বৃহৎ। একটা গ্রাম সম্প্রদায় একটা সারা জীবনব্যাপী ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে। তারপরে কি বলছে? সম্প্রদায় গড়ে ওঠার পেছনে কোনো বিশেষ স্বার্থ বা উদ্দেশ্য থাকে না, কিন্তু সমিতি গড়ে ওঠার পেছনে থাকে নির্দিষ্ট স্বার্থ বা উদ্দেশ্য। তার মানে দেখো, বলছে যখন একটা সম্প্রদায় গড়ে ওঠে, তখন কোনো স্পেসিফিক একটা উদ্দেশ্যকে সামনে রাখা হয় না। একটা ব্যক্তি সারা জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর বাস্তবায়ন ঘটে কমিউনিটির আন্ডারে, কিন্তু সমিতি গড়ে ওঠে একটা স্পেসিফিক উদ্দেশ্য। এই যে তোকে বললাম, ধরো ক্লাবে কিছু স্পেসিফিক উদ্দেশ্য আছে, বা ধরো একটা জিম সেন্টার, তার একটা স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে, বা ধরো একটা সমবায় সমিতি, তার একটা স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটা সমিতি কত কিছু নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে বাস্তবায়িত হয়, কিন্তু সম্প্রদায় সেই রকম কোন একটা স্পেসিফিক উদ্দেশ্যকে সামনে রাখে না। তারপরে কি বলছে? সম্প্রদায়ের ক্ষেত্রে একটি উন্নত একটা
এই যে একটু আগে বলছিলাম পাড়ার মধ্যে থাকার ফলে যে উইল ফিলিংস তৈরি হয়, বা পরিবারের অভ্যন্তরে থাকার ফলে পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ বা দায়বদ্ধতা তৈরি হয়। এই যে দায়বদ্ধতা তৈরি হলো, এটা কিন্তু একটা সমষ্টিগত চেতনার বিকাশ ঘটায়। একসঙ্গে থাকা, একসঙ্গে অবস্থান করার ফলে যেন একটা দায়বদ্ধতা, একটা আবেগের বন্ধন তৈরি হয়ে যায়। কিন্তু যখন কোনো আমরা সমিতির ক্ষেত্রে দেখবো, তখন কিন্তু এই ইমোশনস, এই আবেগটা এইভাবে প্রস্ফুটিত হয় না। সেটা কিন্তু অনেক বেশি মেকিং, অনেক বেশি লজিক্যাল। ব্যক্তি যখন কোনো ক্লাবের সদস্য হয়, তখন সে কিন্তু কতগুলো উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই ক্লাবের সদস্য হয়েছে। এই ক্লাবের প্রত্যেকটা সদস্যের প্রতি তার কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট বা বাঁধন নেই। আর কি বলছে, একজন ব্যক্তি একাধিক সমিতি সদস্য লাভ করতে পারে, কিন্তু একজন সম্প্রদায়ের সদস্যপদ হওয়া সম্ভব নয়। একাধিক সমিতির সদস্য, একাধিক সম্প্রদায়ের সদস্যপদ হওয়া যাবে না। তাহলে ধরো আমার পাড়াতে ধরো 5টা ক্লাব আছে, 5টা ক্লাবেরই সদস্য, ইট ক্যান বি পসিবল, কিন্তু এরকম 5টা পাড়া সদস্য পসিবল না। তাহলে সম্প্রদায় ব্যক্তিকে একটাই আইডেন্টিফিকেশন প্রদান করে থাকে। আমি 5টা পরিবারের সদস্য নয়, আমি একটা পরিবারের সদস্য। সম্প্রদায়ে কিন্তু কখনো এরকম মাল্টিপল সদস্যপদ নেওয়াও যায় না বা ত্যাগও করা যায় না, কিন্তু সমিতির ক্ষেত্রে সেটা করা যায়। এটা ক্লাবের সদস্যপদ নেওয়া বা না নেওয়া বা নিয়ে ছেড়ে দেওয়া, এটা সব কিন্তু ব্যক্তির উপর ডিপেন্ড করে, অর্থাৎ অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে। এরপরে চলে এসে বলছে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা। সম্প্রদায়ের পরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর সংজ্ঞাটা আমরা দেখে নেব। ম্যাকাইভার এবং পেজ কি বলছে, যে পরস্পরের সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তি সমষ্টি হলো গোষ্ঠী। অর্থাৎ গোষ্ঠীর মধ্যে কি রয়েছে, গোষ্ঠীর মধ্যে রয়েছে একটা পারস্পরিক সামাজিক বন্ধন, অর্থাৎ ব্যক্তি একে অপরের প্রতি দায়বদ্ধ। গোষ্ঠী তখনই সম্ভব হয় যখন দায়বদ্ধতার বিষয়টি ফুটে ওঠে। জিসবার্ট কি বলছে, গোষ্ঠী হলো সেই ধরনের ব্যক্তি সমষ্টি যারা স্বীকৃত একটি সংগঠনের মধ্যে একে অপরের উপরে ক্রিয়াশীল থাকে। একে অপরের প্রতি ক্রিয়াশীল থাকে। 3 নম্বর কি বলছে, বোগার্টাস কি বলছে, একটি সামাজিক গোষ্ঠীকে অনেক ব্যক্তি হিসাবে বিবেচনা করা যেতে পারে, 2 বা ততোধিক, যাদের কিছু সাধারণ মনোযোগের বিষয় রয়েছে, যারা একে অপরকে উদ্দীপিত করে। তার মানে ধরো যে কোনো সামাজিক গোষ্ঠী শুরু হচ্ছে একদম প্রাইমারিলি দুটো ব্যক্তিকে সামনে রেখে। যেমন ধরো এক্সাম্পল রাখো হাজবেন্ড ওয়াইফ বা ধরো লাভার্স। হাজবেন্ড ওয়াইফের মধ্যেকার যে সম্পর্ককে কেন্দ্র করে যে পরিবার গড়ে উঠছে, সেটা হচ্ছে সেই গোষ্ঠী যেটা প্রাথমিক একদম প্রাইমারি গোষ্ঠী অন্তর্ভুক্ত। অর্থাৎ গোষ্ঠী একদম ছোট থেকে শুরু করে বৃহত্তর এরিয়া জুড়ে হতে পারে। তিন নম্বর কি বলছো, তাহলে দেখো এখানে ম্যাকাইভারের পেজটা একবার রিপিট করে নাও। বলছে পরস্পরের সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তি সমষ্টি। পরস্পরের সঙ্গে সামাজিক বন্ধনে আবদ্ধ মানেই হচ্ছে দেখো ব্যক্তি পরস্পরের প্রতি দায়বদ্ধ হয়ে পড়ে। যে কোনো সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু ব্যক্তি একে অপরের প্রতি দায়বদ্ধ বা গোষ্ঠী পরিকাঠামোর প্রতি দায়বদ্ধ। তাই দায়বদ্ধতা বিষয়টিকে এরপরে দেখো গোষ্ঠীর শ্রেণী বিভাগ। এখানে ধরো কতগুলো গোষ্ঠীর শ্রেণী বিভাগ কথা আমরা আলোচনা করব, এবং সেই গোষ্ঠীর শ্রেণী বিভাগটা কোন কোন থিঙ্কার প্রদান করেছে সেটিও এক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করব।
যেমন ধরো প্রথমেই বলা হচ্ছে ডায়াড এন্ড ট্রায়াড গ্রুপ। থিওরিটা প্রদান করেছে কি, তত্ত্বটা প্রদান করেছে জর্জ জিমেল। জিমেল ডায়াড এবং ট্রায়াড গ্রুপের নিয়ে আলোচনা করছেন। ডায়াড মানে হচ্ছে সেই ধরনের গোষ্ঠীগুলো যেগুলো দুজন ব্যক্তিকে নিয়ে গড়ে উঠেছে। আবার ট্রায়াড বলতে আমরা সেই গোষ্ঠীকে নিয়ে বুঝে থাকি যেগুলোর অন্তর্ভুক্তি বা যেগুলোর অবস্থান পরিলক্ষিত হয় তিনজন ব্যক্তিকে নিয়ে। জিমেল তার আলোচনায় দেখাচ্ছে যে তার সম্পর্কের বাঁধনকে বা ইন্টারঅ্যাকশনের যে পরিকাঠামো সেটাকে তুলে ধরতে গিয়ে জিমেল কিন্তু এই গোষ্ঠী বিভাজনটা করছে। একটা হচ্ছে ডায়াড গ্রুপ আর একটা হচ্ছে ট্রায়াড গ্রুপ। ট্রায়াড হচ্ছে সেই ধরনের গোষ্ঠীগুলো যেগুলো দুজনকে নিয়ে গড়ে ওঠে, যেমন ধরো হাজবেন্ড ওয়াইফ বা ধরো লাভার্স। দেখো এই গোষ্ঠীগুলো হচ্ছে অনেক বেশি আবেগপ্রবণ, আত্মিক প্রকৃতির। এখানে ধরো একজনের যদি অ্যাবসেন্স হয় তাহলে কিন্তু গোষ্ঠী ডিস্ট্রয় হয়ে যাবে। ধরো একজন মারা গেল, একজন ধরো চলে গেল বা ডিভোর্স হয়ে গেল, যে কোনো পরিস্থিতিতে একজনের অ্যাবসেন্স কিন্তু গোষ্ঠীটাকে ডিলিট করে দেয়, গোষ্ঠীটাকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ট্রায়াডের ক্ষেত্রে সেটা হয় না। ট্রায়াডের ক্ষেত্রে কিন্তু যেহেতু তিনজনকে নিয়ে গড়ে ওঠা ব্যক্তি, গোষ্ঠীর তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পক্ষের কিন্তু একটা ম্যাসিভ ইম্পর্টেন্স রয়েছে। অনেক সময় যখন ত্রিপাক্ষিক যে বৈঠকগুলো হয় সেটাকে অনেক সময় ট্রায়াড গোষ্ঠী অন্তর্ভুক্ত করা হয়। এই যে তৃতীয় ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তির কাজই হচ্ছে কি ইদার গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করা বা গোষ্ঠীর মধ্যে ঝামেলা পাকানো। তাহলে সবসময় এই তৃতীয় ব্যক্তির ইম্পর্টেন্স সবসময় রয়েছে। সেটা ট্রেন্ডে বলছে ট্রায়াড গ্রুপ, যে গোষ্ঠীর সদস্য সংখ্যা তিনজনকে নিয়ে গড়ে উঠছে। ডায়াড গ্রুপের মধ্যে কিন্তু দেখো ট্রায়াড গ্রুপের এই ধরনের ইমোশনাল বন্ডিং অত কাজ করে না, কারণ ডায়াড গ্রুপে ইমোশনাল বন্ডটা অনেক বেশি ক্রিয়াশীল। ট্রায়াড গ্রুপে কিন্তু এই ধরনের ইমোশনাল বন্ড ততটা ক্রিয়াশীল নয়। সেকেন্ড কি বলছে, ইনভলেন্টারি এন্ড ভলেন্টারি। তাহলে ডেভিড স্যান্ডারসন এই ডিফারেন্সিয়েটটা করছে। এই ডিফারেন্সিয়েশনে কি বলছেন, ভলেন্টারি। দেখো ভলেন্টারি তোমরা জানো, ভলেন্টারি মানে হচ্ছে যেখানে স্বেচ্ছার বিষয়টা রয়েছে, অর্থাৎ যেখানে ব্যক্তি স্বেচ্ছায় কোনো গোষ্ঠী সদস্যপদ নিচ্ছে বা স্বেচ্ছায় পরিত্যাগ করছে, দিস ইজ ভলেন্টারি গ্রুপ। কিন্তু ইনভলেন্টারি কোনগুলো? ইনভলেন্টারি হচ্ছে যে গোষ্ঠীর সদস্যপদ নেওয়া ব্যক্তির ইচ্ছার অনিচ্ছার উপরে ডিপেন্ড করে না, এটা বাই বার্থ বাই ভার্চু জন্মগতভাবে গড়ে ওঠে। যেমন ধরো একটা ব্যক্তির জাত, একটা ব্যক্তির ধর্মীয় পরিকাঠামো, একটা ব্যক্তির জেন্ডার, এটা সব হচ্ছে ইনভলেন্টারি। তাহলে ইনভলেন্টারি ক্ষেত্রে ব্যক্তি যেখানে কোনো স্বেচ্ছার প্রশ্ন থাকছে না, কিন্তু ভলেন্টারি ক্ষেত্রে যেখানে ব্যক্তি স্বেচ্ছায় কোনো গোষ্ঠী সদস্যপদ গ্রহণ করছে। 3 নম্বর পয়েন্টে চলে আসা যায়, প্রাইমারি এন্ড সেকেন্ডারি গ্রুপ। দেখো কুলি এখানে গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করছেন, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি গ্রুপ বলতে সেই সমস্ত গোষ্ঠীগুলোকে বোঝানো হয় যেটার ইমোশনস অনেক বেশি আবেগপ্রবণ বা যেগুলোর সম্পর্কগুলো আবেগকে কেন্দ্র করে গড়ে উঠছে। যেমন ধরো হাজবেন্ড ওয়াইফকে নিয়ে গড়ে যে গোষ্ঠী গড়ে ওঠে, একদম ছোট গ্রুপ কিন্তু গড়ে উঠছে একটা সম্পর্কের বাঁধনকে নিয়ে, এবং যার অস্তিত্ব সমাজে দীর্ঘ সময় ধরে টিকে থাকে। পরিবারের অস্তিত্ব সমাজে দীর্ঘ সময় নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। আর সেকেন্ডারি গ্রুপ কোনগুলো? সেকেন্ডারি গ্রুপ হচ্ছে সেগুলো যেখানে ব্যক্তির ইমোশনাল অ্যাটাচমেন্টটা কম। ইমোশনাল অ্যাটাচমেন্টটা কম। তারপরে দেখো, তারপরে বলছে জেনেটিক এন্ড কনগ্রিগেট গিডেন্স, এই কনসেপ্টটাকে ডেভেলপ করছেন। ঠিক তেমনি ধরে ডেভেলপ করছেন সামনার ইন গ্রুপ আউট গ্রুপ। হাসান ডেভেলপ করছেন আনসোশাল, সিওডো সোশ্যাল এন্ড প্রি সোশ্যাল, এবং মিলারের আলোচনায় ফুটে উঠছে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল গ্রুপ। এখানে দেখো এই যে প্রত্যেকটা গোষ্ঠী, এই গোষ্ঠীগুলোর মধ্যে কতগুলো জিনিস পাবো।
যে গোষ্ঠীগুলো স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠে এমন একটা গোষ্ঠী, আবার যে গোষ্ঠীগুলো জেনেটিক্যালি বা বংশগতভাবে ব্যক্তি গোষ্ঠী সদস্যপদ পেয়ে থাকে। ধরো আমরা যে পরিবারে বসবাস করি, পরিবারের সদস্যপদ নেওয়া কি আমাদের ইচ্ছার উপর নির্ভর করেছিল যে আমরা এই পরিবারে জন্মগ্রহণ করবো না, বা এই পরিবার থেকে অন্য পরিবারে যাবো, এই পরিবারের লোকজন অনেক দারিদ্র বা এই পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই, আমি আম্বানির বাড়িতে জন্মগ্রহণ করবো। ক্যান বি পসিবল, এটা সম্ভব নয়। ঠিক তেমন দেখো ইন গ্রুপ এবং আউট গ্রুপে সামনার কি বলছে, ইন গ্রুপ মানে হচ্ছে যেখানে গোষ্ঠীর সদস্য পদ ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, আউট গ্রুপ হচ্ছে যে গোষ্ঠীর ক্ষেত্রে ব্যক্তি একটা বহিরাগত সদস্য। যেমন আমরা আমাদের নির্দিষ্ট পাড়ায় বা এলাকায় ক্ষেত্রে ইন গ্রুপ, অর্থাৎ পাড়ার লোকজন, সেখানকার পরিবেশ, সেখানকার মানসিকতা, সেখানকার পরিকাঠামোর সাথে ব্যক্তি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সংযুক্ত রয়েছে, ইন গ্রুপ। কিন্তু আউট গ্রুপ হচ্ছে যখন ব্যক্তিটা অন্য পাড়ায় যাবে বা অন্য একটা পরিবারে যাবে, তখন সেটা কিন্তু তার কাছে আউট গ্রুপ হয়ে থাকে। সেখানে কিন্তু ব্যক্তির আচার আচরণে পরিবর্তন ঘটে। যেমন ধরো ব্যক্তি যখন তার পরিবারের মধ্যে থাকে, পরিবারের মধ্যে যখন থাকবে সেটা কিন্তু তার ইন গ্রুপের বা পরিকাঠামো। কিন্তু যখন সে অন্য পরিবারে যাবে তখন দেখবে সে কত কত সিস্টেমেটিক হয়ে গেছে। আমরা যখন তখন আমরা নিজের বাড়ি থাকি, অগোছালো জীবন, ঠিক আছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছোটানো। কিন্তু যখনই আমরা কোনো বন্ধুর বাড়িতে যাব, বিহেভিয়ারের মধ্যে ম্যাসিভ চেঞ্জ, মানে অ্যাজ ইফ মানে এর থেকে ভালো শৃঙ্খলাপূর্ণ ব্যক্তি হয়তো পৃথিবীতে আর কেউ নেই। মানে সবকিছুর পেছনে রুলস অ্যান্ড রেগুলেশনস, বন্ধুদের বাড়ির রুলস ফলো করা। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে ব্যক্তির আচরণ কতটা স্বতঃস্ফূর্ত কেন্দ্রিক হয়ে উঠছে। আর কি রয়েছে, আনসোশাল, সিউডো সোশ্যাল এন্ড প্রো সোশ্যাল। জর্জ হাসান এটাকে ডেভেলপ করছে। আর মিলার কি বলছে, হরাইজন্টাল গ্রুপ এন্ড ভার্টিক্যাল গ্রুপ। এই গোষ্ঠীর টাইপস গুলোকে একটু করে দেখে নেবে, খুব সিম্পল জিনিসগুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে খুব বেশি দিয়ে থাকে। আজকের আলোচনায় এই টপিকটা, এই স্লাইডে দেখো আমরা দুটো টপিক দেখবো, সেটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ শব্দটা কে ব্যবহার করেছিলেন, তারপর এখানে একটু আগেই আমরা আলোচনা করলাম। প্রাইমারি গ্রুপ এন্ড সেকেন্ডারি গ্রুপ 3 নম্বর পয়েন্ট কি আলোচনা করছে, সিএইচ কুলি ডিফারেন্সিয়েট করছে। প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করে গেছেন কি, প্রাথমিক গোষ্ঠী আকারে ছোট, গৌণ গোষ্ঠী আকারে বড়। তারপরে কি বলছে, এই প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু গৌণ গোষ্ঠী সদস্যদের মধ্যে সম্পর্ক তুলনামূলকভাবে নৈবত্তিক। তাহলে প্রাথমিক গোষ্ঠীর সদস্য দেখো সদস্যপদ গ্রহণ বা সদস্যদের মধ্যে একটা স্বাভাবিক আত্মিক বন্ধন রয়েছে, কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে কিন্তু কখনোই নয়। গৌণ গোষ্ঠীর মধ্যে একটা তুলনামূলক নৈবত্তিক পরিকাঠামো রয়েছে, অনেক বেশি কিন্তু ব্যক্তির লজিক্যাল ওরিয়েন্টেড। আর কি বলছে, এটা প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুখোমুখি যোগাযোগ রয়েছে, ফেস টু ফেস রিলেশনশিপ। ছোট গোষ্ঠী, ধরো পরিবার, সদস্যদের মধ্যে সবসময় মুখোমুখি মিথস্ক্রিয়া হচ্ছে, কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে সদস্যদের মধ্যে এই ধরনের মুখোমুখি মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় না। তারপরে কি বলছে, প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা আমরা বোধ পরিলক্ষিত হয়, কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই ধরনের উই ফিলিংস বা আমরা বোধ পরিলক্ষিত হয় না। আমরা যে পাড়ায় বা যে অঞ্চলে বসবাস করি তার প্রতি একটা একাত্মতা, এটা কিন্তু সবসময় পরিলক্ষিত হয় না গৌণ গোষ্ঠীতে, কিন্তু প্রাথমিক গোষ্ঠী সবসময় পরিলক্ষিত হয়। তারপরে প্রাথমিক গোষ্ঠী রিলেশনশিপ ওরিয়েন্টেড, গৌণ গোষ্ঠী গোল ওরিয়েন্টেড। যে কোনো গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট কম থাকায় সেজন্য বলছে যে গোল ওরিয়েন্টেড, লক্ষ্য, কোনটা ক্লাবের সদস্য, কোনটা গোষ্ঠীর সদস্য হয়েছি তার মানে কোনো নির্দিষ্ট লক্ষ্যকে, উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য। কিন্তু প্রাথমিক গোষ্ঠী সম্পর্ককে প্রাধান্য দেয়, সম্পর্কের উপরে গুরুত্ব আরোপ করে। তারপরে কি বলছে, প্রেম, সহানুভূতি, পারস্পরিক সাহায্য ইত্যাদি গুণাবলী প্রাথমিক গোষ্ঠীগুলিতে বিকাশ লাভ করে।
কিন্তু যখন গৌণ গোষ্ঠীগুলি আত্মস্বার্থ ও ব্যক্তিত্বকে উন্নীত করে। কি বলছে, প্রাথমিক গোষ্ঠীর মধ্যে রয়েছে একটা সহানুভূতি, একাত্মতা, পারস্পরিক নির্ভরশীলতা, দায়িত্ববোধ, এই ধরনের পরিকাঠামো বা এই ধরনের কোয়ালিটিস। কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ধরনের কোয়ালিটিস নেই। গৌণ গোষ্ঠীর মধ্যে রয়েছে আত্মস্বার্থ এবং ব্যক্তিত্বকে ত্বরান্বিত করার একটা পদক্ষেপ। আর কি বলছে, প্রাথমিক গোষ্ঠীতে গোষ্ঠীগত সিদ্ধান্তগুলি প্রথাগত এবং অযৌক্তিক, এবং গৌণ গোষ্ঠীতে সিদ্ধান্তগুলি আরো যুক্তিযুক্ত এবং দক্ষতার উপরে জোর দেওয়া হয়। তাহলে কি বলছে, প্রাথমিক গোষ্ঠীর সিদ্ধান্তগুলি প্রথাগত এবং অযৌক্তিক। অযৌক্তিক কেন? কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি, তাই বলছে অযৌক্তিক। এবং গৌণ গোষ্ঠীর সিদ্ধান্তগুলি আরো যুক্তিযুক্ত এবং দক্ষতার উপর ভিত্তি করে বা জোর দেওয়া হয়। দক্ষতার উপরে জোর দেওয়া হয় কোথায়? কোয়ালিটিকে জোর দেওয়া হয় কোথায়? গৌণ গোষ্ঠীতে। আর কি বলছে, একজন ব্যক্তির অবস্থান প্রাথমিক গোষ্ঠীতে তার জন্ম, মৃত্যু এবং বয়স অনুসারে স্থির করা হয়, কিন্তু গৌণ গোষ্ঠীতে একটি ব্যক্তির ভূমিকা অনুসারে নির্ধারিত হয়। অর্থাৎ secondary group giving importance on what? Giving importance on the qualities of human life. Specific quality কি ইম্পর্টেন্স পাচ্ছে গৌণ গোষ্ঠীতে, কিন্তু প্রাথমিক গোষ্ঠীতে ব্যক্তির স্বতঃস্ফূর্ততা, তার জন্ম, মৃত্যুর প্রেক্ষাপট, এগুলো গুরুত্ব পাচ্ছে। এরপরে দেখো আমরা আরো দুটো গোষ্ঠীর টাইপস দেখে নেব। সেটা হচ্ছে ফার্দিনান্ড টনিসের জেমিনস্ক্যাফট, আর একটা হচ্ছে জেসেলস্ক্যাফট। জেমিনস্ক্যাফট কে বলা হয় কমিউনিটি, আর জেসেলস্ক্যাফট হচ্ছে অ্যাসোসিয়েশনস। তাহলে কমিউনিটি এন্ড অ্যাসোসিয়েশনের যে মধ্যে যে ডিফারেন্সিয়েশনাল পার্সপেক্টিভ, সেটা সম্বন্ধে ফার্দিনান্ড টনিস কি বলতে চাইছে সেটা একটু দেখে নেব। জেমিনস্ক্যাফট বা কমিউনিটি সেন্টিমেন্ট, কমিউনিটির যে গোষ্ঠীর কথা এখানে বা বলা হচ্ছে, যে কমিউনিটি কথায় ইনফ্লুয়েন্স করা হচ্ছে এখানে, সেটা হচ্ছে পার্সোনাল। কমিউনিটি অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক, পার্সোনাল, কিন্তু অ্যাসোসিয়েশন অনেক বেশি ইম্পার্সোনাল। অর্থাৎ ব্যক্তি যে লক্ষ্য, সে লক্ষ্যকে প্রাধান্য দেয়, ইমোশন সেখানে কোনো গুরুত্ব পাবে। একটা জবের ক্ষেত্রে ব্যক্তির কর্মটাই বেশি ইম্পর্টেন্ট, সে জব সেক্টরে গিয়ে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট সেখানে বেশি প্রাধান্য পায় না। সেকেন্ড কি বলছে, ইনফর্মাল। সেকেন্ড হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ আবেগ প্রবণ, আবেগ জাতীয় বিষয়গুলো এখানে বেশি কমিউনিটিতে। কিন্তু জেসেলস্ক্যাফটের ক্ষেত্রে কি দেখছি আমরা? ফর্মাল, কন্ট্রাকচুয়াল, অর্থাৎ ফর্মাল বিষয়গুলো বেশি, এখানে আবেগের কোনো ভূমিকা বা জায়গা নেই। তারপরে কমিউনিটি কি বলছে? কমিউনিটিকে বলা হচ্ছে ট্রেডিশনাল, এবং অ্যাসোসিয়েশন কি বলা হচ্ছে? ইউটিলিটারিয়ান, উপযোগিতাবাদ। ট্রেডিশনাল মানে হচ্ছে যার একটা ধারাবাহিকতা রয়েছে, যার একটা ঐতিহ্যগত পরিকাঠামো রয়েছে। তাহলে কমিউনিটি সবসময় একটা দীর্ঘ সময় ধরে ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে, সেই জন্য ট্রেডিশনাল শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর ইউটিলিটারিয়ান কেন? অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখে বাস্তবায়িত হয়, সেজন্য বলছে ইউটিলিটারিয়ান। আর কি 4 নম্বর বলছে সেন্টিমেন্টাল, আবেগগত। কমিউনিটি হচ্ছে অনেক বেশি আবেগপ্রবণ, কিন্তু অ্যাসোসিয়েশন হচ্ছে রিয়েলিস্টিক, অনেক বেশি বাস্তবিক। অর্থাৎ যে বিষয়টা ইম্পর্টেন্স, যে বিষয়টা যে উদ্দেশ্যের জন্য সে সেখানে অন্তর্ভুক্ত, সেটাকে বাস্তবায়ন করা তার প্রাথমিক লক্ষ্য। আর কি বলছে, কমিউনিটি হচ্ছে জেনারেল স্ট্রাকচার, আর অ্যাসোসিয়েশন হচ্ছে স্পেশালাইজ। জেনারেল মানে অর্থাৎ একটা ব্যক্তির সার্বিক সমস্ত বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সমস্ত দিকগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, জেনারেল। কিন্তু অ্যাসোসিয়েশন কি বলছে? স্পেশালাইজড, নির্দিষ্ট কারণের জন্য সেখানকার অন্তর্ভুক্ত। শরীর চর্চা করার জন্যই সে জিম সেন্টার ঢুকেছে, জিমে গিয়ে সে খাওয়ার জন্য বা পড়ার জন্য যায়নি। অর্থাৎ জিমটা গড়ে উঠেছে স্পেসিফিক্যালি শরীর চর্চাকে কেন্দ্র করে বা বাস্তবায়িত করার জন্য।
তারপরে দেখো বলছে অন্তঃগোষ্ঠী এবং বহিঃগোষ্ঠী, ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ। কনসেপ্ট ডেভেলপ করেছে সামনার তার ফোকোয়েস গ্রন্থে 1906 সালে। কি বলা হচ্ছে এখানে, ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য তার কাছে সেই গোষ্ঠী হলো অন্তঃগোষ্ঠী, অন্যদিকে ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য নয় তাকে বলে বহিঃগোষ্ঠী। অর্থাৎ অন্তঃগোষ্ঠীর ক্ষেত্রে ব্যক্তির যে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, এই যে বলছিলাম নিজের ফ্যামিলি আর বন্ধুর ফ্যামিলি, নিজের পরিবারের মধ্যে একটা আবেগ ইমোশনস রয়েছে ইন গ্রুপ, কিন্তু বন্ধুর ফ্যামিলি যখনই যাব তখনই যেন একটা একটা দূরত্বের পরিকাঠামো রয়েছে আউট গ্রুপ। ব্যক্তি বুঝতে পারে, ব্যক্তি জানে যে এটা তার নয়, ফ্যামিলি নয়। সেকেন্ড কি বলছে, অন্তঃগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, অন্যদিকে বহিঃগোষ্ঠীতে এই ধরনের আন্তরিকতা মূলত সম্পর্ক আন্তরিকতামূলক সম্পর্ক পরিলক্ষিত হয় না। অর্থাৎ আন্তরিকতার দিকটা অন্তঃগোষ্ঠীতে রয়েছে, বহিঃগোষ্ঠীতে নেই। অর্থাৎ অন্তঃগোষ্ঠীর সদস্যদের মধ্যে একে অপরের প্রতি আন্তরিক হওয়ার দায়বদ্ধতার বিষয়টি অনেক বেশি স্পষ্ট, কিন্তু বহিঃগোষ্ঠী অত আন্তরিক নয়। এটা ক্লাবের সদস্য হিসাবে একটা ব্যক্তির কাজই হচ্ছে ক্লাবের নির্দিষ্ট উদ্দেশ্যগুলোর পরিপূরণ ঘটানো, সেখানে আন্তরিক হয়ে পড়ার কোনো মানসিকতা বা তৎপরতা সেখানে পরিলক্ষিত হয় না। অন্তঃগোষ্ঠীতে আমরা আমাদের এই জাতীয় মনোভাব পরিলক্ষিত হয়, বহিঃগোষ্ঠীতে তারা তাদের এই ধরনের মনোভাব গড়ে ওঠে। তো দেখো অন্তঃগোষ্ঠীতে আমরা বোধের যে মানসিকতা এটা অনেক বেশি সচ্ছল। এই যে বলছিলাম আমার পাড়া, আমার পরিবার, আমার গ্রাম, যেখানে আমার শব্দটা যখনই থাকবে তখনই ব্যক্তি অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি নিজস্বতা খুঁজতে চায়। কিন্তু যখনই তাদের হয়ে যাবে তাদের মধ্যে ব্যক্তির নিজস্বতার রিফ্লেকশন কমে যাবে। তারপরে কি বলছে, অন্তঃগোষ্ঠীতে সদস্যরা গোষ্ঠীর ভালো মন্দ ন্যায় অন্যায়ের প্রতি বিশেষ যত্নশীল, কিন্তু বহিঃগোষ্ঠীর প্রতি সদস্যরা সার্বিক ক্ষেত্রে উদাসীন থাকে। কি পেলাম, অন্তঃগোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর ভালো মন্দকে দেখে। দেখো পরিবারের মধ্যে পিতা মাতা পরিবারের সদস্যরা কি চায়, পরিবারের ভালোই তো চায়, বা মন্দ হলে সেটাকে সলভ করে তাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, তাহলে ভালো মন্দের মিশ্রণ কিন্তু আমরা অন্তঃগোষ্ঠীতে পাবো, কিন্তু বহিঃগোষ্ঠীতে কি পাবো? বহিঃগোষ্ঠী কি পেলাম, বহিঃগোষ্ঠীর সদস্যরা সার্বিক ক্ষেত্রে উদাসীন থাকে, উদাসীন। এবার খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে নির্দেশক গোষ্ঠী, রেফারেন্স গ্রুপ। শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু হারবার্ট হেইম্যান, পরবর্তীকালে রবার্ট কে মার্টানের হাত ধরে এটা অনেক বেশি ফ্লারিশ করে, অনেক সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্টেড হয়। রেফারেন্স কি, দেখো রেফারেন্স মানে হচ্ছে যে জায়গা থেকে আমরা সোর্সটাকে বা যে জায়গা থেকে ইনফরমেশনটা আমরা নিয়ে থাকি। তাহলে রেফারেন্স গ্রুপে এখানে রেফারেন্স গ্রুপ সেটা মানে কি, এখানে রেফারেন্স গ্রুপ মানে হচ্ছে বলছে যে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী যদি অন্য কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর থেকে রীতিনীতি নিয়ম কানুন আচার অনুষ্ঠানগত দিক থেকে পিছিয়ে রয়েছে, তাহলে ব্যক্তি কিন্তু উন্নত গোষ্ঠী বা ব্যক্তির আচার আচরণকে অনুসরণ করার চেষ্টা করে, তার মতো করে হওয়ার চেষ্টা করে। এই যে ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে বা গোষ্ঠী যখন অন্য গোষ্ঠীকে ফলো করে, এই যে গোষ্ঠীকে ফলো করা হচ্ছে, ইট বিকামস আ রেফারেন্স গ্রুপ। এর মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করার প্রবণতা চলছে। তবে দেখো কি পেলাম, এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গোষ্ঠীর সদস্যরা কি করছে, তার থেকে হায়ার গোষ্ঠীর
আচার আচরণ বিভিন্ন দিকে অনুসরণ করে। শ্রীনিবাস যদি তোমরা সংস্কৃতাইজেশন পড়ো, সেখানে তোমরা এই অ্যাকালচারেশনের প্রসেসটা তোমরা পাবে। সংস্কৃতাইজেশন এই প্রসেসটার কথা বলছে। বা ধরো বর্তমান কনটেক্সটে রোল মডেল কনসেপ্টের মধ্যে রেফারেন্স গ্রুপের একটা বৃহত্তর রিফ্লেকশন রয়েছে। অর্থাৎ ধরো ইফ সামওয়ান ওয়ান্ট টু বিকাম এ শাহরুখ খান, তাহলে কেউ ধরো শাহরুখ খানের মতো হতে চায়, তাহলে সে শাহরুখ খানের লাইফস্টাইল, তার জীবনশৈলী, তার আচার আচরণ এগুলোকে ইম্পর্টেন্স দেয়, তার মতো করে তার হাঁটা, তার চলা, তার লাইফস্টাইল, তার ড্রেসিং সেন্স, প্রত্যেকটা বিষয়গুলোকে অনুকরণ করার চেষ্টা করে। তাহলে শাহরুখ খান সেই ব্যক্তিটার কাছে অ্যাজ এ রেফারেন্স গ্রুপে হয়ে গেছে। তার রেফারেন্স গ্রুপ শব্দটা প্রথম ব্যবহার করছেন হারবার্ট হেইম্যান, কিন্তু পরবর্তীকালে এটিকে আরো সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করছে কিন্তু অ্যালবার্ট পার্সন্স বা রবার্ট কে মার্টন, তাদের হাত ধরে কিন্তু এটা আরো বেশি গ্ল্যারিস করে। রবার্ট কে মার্টন এক্ষেত্রে একদম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। গোষ্ঠীর প্রকারভেদ, এতক্ষণ ধরে আমরা ওদিকে যে আলোচনা করলাম, এবার আমরা গোষ্ঠীর কতগুলো গ্রুপসে কতগুলো টাইপস দেখে নেব। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, একটু আগে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে। ভলান্টারি ইনভলান্টারি দেখো নিচের দিকে দেওয়া আছে, 4 নম্বর পয়েন্টে বলা আছে ভলান্টারি ইনভলান্টারি, সেটা নিয়ে আর বলছিলাম। তাহলে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল যে গোষ্ঠীগুলো খাড়াখাড়ি ভাবে হয়, আর হরাইজন্টাল মানে হচ্ছে উলম্ব। ধরো ক্লাসরুম ওরিয়েন্টেড যে গ্রুপ, সেটা হচ্ছে হরাইজন্টাল গ্রুপ। কেন? কারণ হচ্ছে যে ক্লাসরুমের প্রত্যেকটা সদস্য একই স্ট্যাটাসে বিলং করে, হরাইজন্টাল গ্রুপ। কিন্তু ভার্টিক্যাল গ্রুপ কোনগুলো? ধরো একটা কলেজের মধ্যে একটা ভার্টিক্যাল স্ট্রাকচার আছে। প্রথমে একদম টপ পজিশনে আছে প্রিন্সিপালস, তারপরে ধরো টিচিং স্টাফ আছে, তার সাথে লাইব্রেরিয়ান আছে, তারপরে ধরো ক্লারিক্যাল স্টাফ আছে, তার আগে স্টুডেন্টস আছে। তো এরকম সেগমেন্টে ডিভাইড করা আছে। কোনো সরকারি অফিসে দেখো প্রত্যেকটা ব্যক্তির মর্যাদা, স্ট্যাটাস ওরিয়েন্টেড ডিফারেন্সিয়েশন আছে, এবং তার মধ্যে একটা ভার্টিক্যাল গ্রুপ তৈরি হচ্ছে। আর কি কন্ট্রাকচুয়াল এন্ড নন কন্ট্রাকচুয়াল, যে ধরনের গোষ্ঠীগুলো কন্ট্রাক্টের উপর ভিত্তি করে গড়ে ওঠে, আবার যে ধরনের ব্যক্তিগুলো নন কন্ট্রাকচুয়াল, অর্থাৎ ধরুন জবের ক্ষেত্রে এই ধরনের কন্ট্রাকচুয়াল গ্রুপের সংখ্যা অনেক বেশি। নন কন্ট্রাকচুয়াল কোনগুলো? পরিবার, ধরো নন কন্ট্রাকচুয়াল, পরিবারের কোনো সদস্য হিসাবে ব্যক্তির জীবনে যে প্রভাব, সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায় যেগুলো নন কন্ট্রাকচুয়াল। পরিবার তার সন্তানকে বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টাটুকু করে থাকে। তারপরের পয়েন্টটা দেখো, বলছে ফর্মাল এন্ড ইনফর্মাল। তো ইনফর্মাল এন্ড ফর্মাল যে গ্রুপটা, ইনফর্মাল ফর্মাল গ্রুপের মধ্যে দেখো ফর্মাল কোনগুলো? যেগুলো অফিসিয়াল গ্রুপই যেগুলো ফর্মাল, যেমন ধরো স্কুল, বা ধরো কলেজ, বা ধরো কোনো গভর্নমেন্ট অফিস, এগুলো সব ফর্মাল আন্ডারে হবে। রুলস এন্ড রেগুলেশন হবে সিস্টেমেটিক। ইনফর্মাল কোনটা? ইনফর্মাল হচ্ছে ধরো ক্লাব, ইনফর্মাল গ্রুপ। কলেজের কমন রুম, ইনফর্মাল গ্রুপ। এখানে কোনো সিস্টেম নেই, এখানে কোনো স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশনস নেই যেটা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু ফর্মাল গ্রুপে কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকে যেটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তাহলে রুলস এন্ড রেগুলেশনস ইনফর্মাল গ্রুপে লেস, একবার নেই বললেই চলে, কিন্তু ফর্মাল গ্রুপে এটা সিস্টেমেটিক এবং স্ট্রং ওয়েতে রিপ্রেজেন্টেড হয়। আর কি এবং গোষ্ঠীর মধ্যেও কিন্তু বেশ কিছু বিষয়ে পার্থক্য রয়েছে। কি পার্থক্য আমরা সম্প্রদায় এবং গোষ্ঠীর মধ্যে পাবো? দেখো কি বলছে, প্রথম পয়েন্টটাই বলছে গোষ্ঠী একটি কৃত্রিম সৃষ্টি, সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। তাহলে একটা গোষ্ঠীর অভ্যন্তরে যে সম্প্রদায়, মানে সম্প্রদায়ের অভ্যন্তরে যে গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীগুলো কিন্তু কৃত্রিম ভাবে গড়ে উঠছে, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যকে, চাহিদাকে বলবৎ করার জন্য। যদিও হয়তো হতে পারে সেটা দীর্ঘ সময় ধরে সমাজে টিকে আছে, কিন্তু গড়ে উঠছে কতগুলো নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে। কিন্তু সম্প্রদায় কখনোই কিন্তু এইভাবে
বৃহত্তর উদ্দেশ্য কথা বলে, ক্ষুদ্র উদ্দেশ্য তার মধ্যে থাকে না। অর্থাৎ একটা ব্যক্তি স্কুলের অন্তর্ভুক্ত হয় কারণ স্কুল থেকে তার এডুকেশনটা পাওয়ার আছে। স্কুলকে যদি অ্যাজ এ গ্রুপ হিসেবে আমরা দেখার চেষ্টা করি, তাহলে সম্প্রদায় হচ্ছে স্কুল যেখানে অবস্থান করে, লোক্যালিটি, এরিয়া, পাড়া, অঞ্চল, গ্রাম, এগুলো সব হচ্ছে সম্প্রদায় অন্তর্ভুক্ত। তারপরে কি বলছে, কিছু উপলব্ধি করার জন্য গ্রুপ গঠিত হয়। সম্প্রদায় সামাজিক জীবনের পুরো বৃত্তকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ গ্রুপের অন্তর্ভুক্তি হয়ে ব্যক্তি কিছু না কিছু উদ্দেশ্য বা স্বার্থকে চরিতার্থ করছে। এই যে একটু আগে বলছিলাম যে জিম সেন্টারে তুমি ঢুকেছো, তাহলে জিমে সেন্টারে গিয়ে তুমি কি করবে? জিম সেন্টারে গিয়ে তুমি জিম করার মধ্যে দিয়ে তোমার শরীর চর্চা করবে। তাহলে শরীর চর্চার জন্য তুমি জিমে, তুমি তো সেখানে ধরো পড়ার জন্য যাচ্ছ না। জিম তো তোমাকে টিউশন বা তোমাকে ধরো কোনো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছে না, তার জন্য তোমাকে আবার অন্য কোথাও যেতে হবে। তাহলে স্পেসিফিক লক্ষ্য কেন্দ্র করে কিন্তু সম্প্রদায় সামাজিক জীবনের পুরো বৃত্তকে অন্তর্ভুক্ত করে। একটা ব্যক্তির সারাটা জীবন একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থেকে বাস্তবায়িত হয়ে থাকে। অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সার্বিক পরিকাঠামোটা সম্প্রদায়ের মধ্যেই প্রস্ফুটিত হয় বা প্রতিফলিত হয়ে থাকে। তারপরে কি বলছে, গোষ্ঠীর সদস্যপদ নির্ভর করে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। সম্প্রদায় সদস্যপদ বাধ্যতামূলক। অর্থাৎ একটা গ্রুপের সদস্যপদ নেব কি নেব না, ইট ডিপেন্ডস অন মি, ইট ডিপেন্ডস অন আস। ওই জিম সেন্টারটা সদস্যপদ আমি নেব কি নেব না বা ছেড়ে দেব, ইট ডিপেন্ডস অন আস, আমাদের উপর ডিপেন্ড করে। কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নেই। অর্থাৎ কোশ্চেন বা ধরো জীবনের যে প্রেক্ষাপট, সব বিষয়কে কোশ্চেন করার যে প্রবণতা, এই সারাটা জীবন একটা ব্যক্তির কিন্তু একটা গোষ্ঠীর, একটা সম্প্রদায়ের বৃহত্তর পরিকাঠামোর মধ্যে সম্পন্ন। একটা গ্রামের অভ্যন্তরীণ তার ধরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনটা অতিবাহিত হয়েছে। সে মানুষের উত্থান পতনকে দীর্ঘ সময় ধরে দেখেছে। সে কিন্তু তার বংশ পরিচয় বা জাতগত পরিচয় বা এডুকেশনাল পরিচয়কে চেঞ্জ করছে না। সম্প্রদায় বৃহত্তর প্রেক্ষাপটকে প্রাধান্য দিচ্ছে। আর কি বলছে, গোষ্ঠী তুলনামূলকভাবে অস্থায়ী, সম্প্রদায় তুলনামূলকভাবে স্থায়ী। অর্থাৎ গোষ্ঠীর সদস্যপদগুলো কিন্তু গ্রহণ করা হয় কোন উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য। যখন এই উদ্দেশ্য পরিপূর্ণ ঘটে, উদ্দেশ্য যখন সম্পন্ন হয়, তখন কিন্তু গোষ্ঠী ডিসলভ হয়ে যেতে পারে। কিন্তু সম্প্রদায় তুলনামূলকভাবে স্থায়ী। একটা ব্যক্তি সারাটা জীবন একটা গ্রামের মধ্যে সম্পন্ন হতে পারে, গ্রামটা কিন্তু মুছে যায় না, ব্যক্তিটা মারা যেতে পারে, কিন্তু গ্রাম দীর্ঘ সময় ধরে নিজের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে পারে। তাহলে আর কি পেলাম, গোষ্ঠীর সম্প্রদায়ের একটি অংশ, সম্প্রদায় হলো একটি সমগ্র। তাহলে আর কি দেখছি, যে গোষ্ঠীকে বলা হচ্ছে সম্প্রদায়ের একটা অংশ হিসাবে। অর্থাৎ একটা সম্প্রদায়কে যদি আমরা বৃহত্তর পরিকাঠামো হিসাবে দেখে থাকি, তাহলে এই বৃহত্তর পরিকাঠামোর অভ্যন্তরে গোষ্ঠী বিরাজ করে। কারণ একটা বৃহত্তর পরিকাঠামোর অভ্যন্তরে অনন্ত মাল্টিপল গ্রুপস রয়েছে। অর্থাৎ সম্প্রদায়ের অভ্যন্তরে মাল্টিপল গ্রুপস পাবো। সেটা ধরো কোনো ক্লাব ধরো, বা সেটাকে ধরো জিম সেন্টার ধরো, বা কোনো শিক্ষাগত প্রতিষ্ঠান, সবই ধরো একটা সম্প্রদায়ের অভ্যন্তরে রয়েছে। সেই দিক থেকে দেখলে সম্প্রদায়ের যে স্প্যান বা পরিধি গ্রুপের থেকে অনেক বেশি। সেই তুলনায় গোষ্ঠী কি মনে হতে পারে, গোষ্ঠী যেন সম্প্রদায়ের একটা অংশ মাত্র। সম্প্রদায়ের একটা অংশ মাত্র। তারপরে দেখো কি বলছে, সম্প্রদায় একটি সমগ্র।
তাহলে সম্প্রদায় সবসময় সামগ্রিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু গোষ্ঠী ক্ষুদ্র। তাহলে দেখো, এর আগে আমরা আরেকটা পার্থক্য করেছিলাম সম্প্রদায়ের সাথে সমিতি। এখন যে পার্থক্যটা করছি সম্প্রদায়ের সাথে গোষ্ঠীর, এই দুটো জায়গার ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য কিন্তু খুব কমন দেখে নাও। যেমন বলছে সম্প্রদায় একটা বৃহত্তর পরিকাঠামো, গোষ্ঠী ক্ষুদ্র, সমিতিও ক্ষুদ্র। একটা সম্প্রদায়ের অভ্যন্তরে একটা গোষ্ঠী অনেকগুলো সমিতি একসাথে অবস্থান করতে পারে, কিন্তু কোনো গোষ্ঠী বা কোনো সমিতির অভ্যন্তরে একটা সম্প্রদায় অবস্থান করতে পারে না। আর কি ছিল, সম্প্রদায় একটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া, সমিতি বা গোষ্ঠী সারা জীবনব্যাপী প্রক্রিয়া নাও হতে পারে। নির্দিষ্ট উদ্দেশ্য চরিতার্থ হয়ে গেলে ব্যক্তি কিন্তু সমিতি বা সম্প্রদায়ের সদস্য বা তোমার গোষ্ঠী সদস্য বা ত্যাগ করতে পারে, বা গোষ্ঠীটা বা তোমার সমিতিটা মুছেও যেতে পারে। আর কি, স্বতঃস্ফূর্ততা। সম্প্রদায় আর হচ্ছে তোমার এদিকে গোষ্ঠী বা সমিতি, যে কোনো সম্প্রদায় কিন্তু গড়ে ওঠে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু গোষ্ঠী বা সমিতি গড়ে ওঠে ডেলিভারেটলি, নির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিত ভাবে, নির্দিষ্ট কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্যই গোষ্ঠী বা সমিতির বিকাশ ঘটে থাকে। সেটা সম্পন্ন হলে গোষ্ঠী বা সমিতির বিলুপ্তি ঘটে, বা নতুন কোনো স্বার্থ বা উদ্দেশ্যকে নিয়ে গোষ্ঠী বা সমিতি আবার হাজির হয়। তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য কেন্দ্রিক ব্যাখ্যা, উদ্দেশ্য কেন্দ্রিক বিশ্লেষণ বা উপস্থাপনায় সমিতির বা গোষ্ঠীর সর্বদাই গুরুত্ব রয়েছে। কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, সম্প্রদায় কিন্তু বৃহত্তর পরিকাঠামোকে প্রাধান্য দেয়। সম্প্রদায়ের মধ্যে রয়েছে একটা সামগ্রিক বাতাবরণ, সামগ্রিক চিত্র, যে সামগ্রিক বাতাবরণটা ব্যক্তির জীবনের উপরে সার্বিকভাবে প্রভাব ফেলছে। সেই জন্য বলছে, দেখো, সম্প্রদায় সামাজিক জীবনের পুরো বৃত্তকে অন্তর্ভুক্ত করে। তার মানে এই যে বৃহত্তর বৃত্তর কথা বলা হচ্ছে, এই বৃত্ত মানে হচ্ছে সার্বিক প্রেক্ষাপটটা। তাহলে আজকের যে টপিকে যদি আমরা সারমর্ম করি, তাহলে কোন কোন বিষয়গুলো পাবো? আমরা পেলাম আজকে কি, গোষ্ঠীর বৈশিষ্ট্য, গোষ্ঠীর প্রকারভেদ, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, সম্প্রদায় সমিতি, ইনগ্রুপ এবং আউটগ্রুপ, এগুলোর মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে আমরা পড়লাম গোষ্ঠীর টাইপস গুলো, ডিফারেন্ট গোষ্ঠীর টাইপস, সম্প্রদায়ের প্রেক্ষাপট, সমিতির প্রেক্ষাপট এবং ওগুলোর মধ্যেকার আন্তঃসম্পর্ক। সুতরাং এইখান থেকে যে যে প্রশ্ন আসে সেগুলো কিরকম, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, যেমন হচ্ছে সম্প্রদায় এবং সমিতির মধ্যে পার্থক্য, সম্প্রদায় এবং গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, একটা সম্প্রদায় কিভাবে গোষ্ঠী থেকে পৃথক হয়ে যায় এটা দেখাও, বা একটা সম্প্রদায় কিভাবে সমিতি থেকে পৃথক হয়ে যায় তা আলোচনা করো, গোষ্ঠীর প্রকারভেদ গুলিকে উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ গোষ্ঠী অনেকগুলো প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে কিন্তু গোষ্ঠীর প্রকারভেদ গুলো জানতে চাওয়া হয়, তখন কিন্তু গোষ্ঠীর প্রকারভেদ গুলোকে আলোচনা করতে হয় সেই ব্যক্তির নাম দিয়ে যে সেটাকে বাস্তবায়িত করছে বা যার হাত ধরে সেটার বিকাশ ঘটছে। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য, সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি, সমিতির কি কি বৈশিষ্ট্য রয়েছে, গোষ্ঠীর কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোথায় কোথায় এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, কোথায় কোথায় মিল রয়েছে, কোন কোন জায়গায় এগুলো একে অপরকে প্রভাবিত করে। দেখো, গোষ্ঠী, সম্প্রদায়, সমিতি প্রত্যেকটা জিনিসেরই সেন্টার পয়েন্টে রয়েছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করে এদের বিকাশ বা বিস্তার ঘটে। সম্প্রদায় বলো, গোষ্ঠী বলো বা ধরো সমিতি বলো, প্রত্যেকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যক্তি, কারণ ব্যক্তি তার নিজস্ব জীবনের প্রয়োজনেই এইগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং এই কোশ্চেন গুলোকে আলোচনা করতে হবে এবং দেখতে হবে যেগুলো কিভাবে পরীক্ষায় আসছে এবং সেভাবে তোমরা কিন্তু সেভাবে অ্যান্সার করবে।
ধন্যবাদ।